Hello. Gulo gেছে বুঝলাম না আমি। হ্যালো। আমার পিকচারটি ক্লিয়ার আছে? দেখো তো। ওয়ালাইকুম সালাম সবাইকে, আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। আমার পিকচার কি ক্লিয়ার হচ্ছে নাকি কেমন যেন ঘোলাঘোলা লাগতেছে? হ্যালো। জাকির হুসেইন। ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমাদের এই পরীক্ষার পড়ার লাস্ট ক্লাস। আমি পরীক্ষার আগে আর ক্লাস নিব না, এটা আমার লাস্ট ক্লাস। আজকে পড়বো আমরা এন্ডোডন্টিক্স থেকে সাজেশন, সেটা ভাইভাতে কি আসবে না আসবে, তাই না? গতদিন এন্ডোডন্টিক্সের আমি কিছু বলে ফেলেছি, সেটা হচ্ছে আমি রিভার্সিবল ইরিভার্সিবল পালপাইটিস নিয়ে অনেক কথা বলছি, ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি নিয়ে কথা বলছি, এগুলো ছিল এন্ডোডন্টিক্সের পার্ট। আজকে আমরা প্রথম পড়ব ইনস্ট্রুমেন্ট। আমি এই ইনস্ট্রুমেন্টের একটা ক্লাস কিন্তু নিয়েছি, তোমাদের মনে আছে? সেখানে আমি ক্লাসিফিকেশনটা পড়িয়েছিলাম। মনে করো আমি একটা দুইটা ইনস্ট্রুমেন্ট হাতে ধরায় দিব, বলবো এই দুটার মধ্যে পার্থক্য কী। একটা বারবেট ব্রোচ দিতে পারি, আর একটা দিতে পারি পাথফাইন্ডার বা এন্ডোডন্টিক এক্সপ্লোরার। দুটার মধ্যে পার্থক্য বলতে হবে। তখন সেটা বলতে হবে এন্ডোডন্টিক এক্সপ্লোরার ইজ এ এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট। এক্সপ্লোর কাকে করি? এক্সপ্লোর করি আমরা অরিফিসকে। আর এক্সটারপেটিং ইনস্ট্রুমেন্টগুলো কি হচ্ছে? যেমন বারবেট ব্রোচেস অ্যান্ড রাস্প। বারবেট ব্রোচেসগুলো হচ্ছে লার্জ, লম্বা, ওটা হচ্ছে স্মল। রাস্পগুলো হচ্ছে স্মলার দেন বারবেট ব্রোচেস। ওকে। শেপিং ইনস্ট্রুমেন্টের জন্য আমরা কি ইউজ করি? রিমার অ্যান্ড ফাইল। রিমার অ্যান্ড ফাইলের মধ্যে পার্থক্য কি অনেকবার পড়িয়েছি, সেটা বলতে হবে। অবটুরেটিং ইনস্ট্রুমেন্টগুলো কি কি আছে? সেখানে আছে প্লাগার অ্যান্ড স্প্রেডারের পার্থক্য আমরা ধরি। ল্যান্টুলো স্পাইরাল দিয়ে কি কি কাজ করতে পারি? ল্যান্টুলো স্পাইরাল ইজ এ অবটুরেটিং ইনস্ট্রুমেন্ট। সেটা দিয়ে আমরা কি কাজ করি? সেটা দিয়ে আমরা কাজ করি রুট ক্যানেলের মধ্যে সিলার ইন্ট্রোডিউস করি ল্যান্টুলো স্পাইরাল দ্বারা। সেটা স্পটিংও থাকতে পারে। আদার ক্লাসিফিকেশন ছিল একটা, টোটালটা আমি পড়িয়েছি। তারপরে ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ডায়াগনোসিস, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর আইসোলেশন, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ক্যাভিটি প্রিপারেশন। সেখানে আমরা বার ইউজ করি, রাউন্ড বার ইউজ করি, ফিশার বার ইউজ করি। সেই রাউন্ড বারের নাম হচ্ছে অ্যান্ডো অ্যাক্সেস বার, আর ফিশার বারের নাম হচ্ছে অ্যান্ডো জেড বার। এই দুইটা কথা বলতেই হবে, অ্যান্ডো অ্যাক্সেস বার অ্যান্ড অ্যান্ডো জেড বার। অ্যান্ডো জেড বার ইজ এ ফিশার বার। ঠিক আছে, এই দুইটা কথাই যেন মনে রাখি। ক্লাসিফিকেশন অফ ওয়ার্কিং লেন্থ মেজারমেন্টের জন্য আমরা অ্যাপেক্স লোকেটর ইউজ করি। সেটার ক্লাসিফিকেশনটা আমরা জিজ্ঞেস করতে পারি, কয় ধরনের অ্যাপেক্স লোকেটর আছে। সেখানে আমরা অ্যাকর্ডিং টু রেজিস্ট্যান্স আমরা 4 ধরনের ইউজ করি।
সেটা বলতে হবে, সেটা বইয়ের মধ্যে লেখা আছে। রেজিস্ট্যান্স টাইপ অ্যাপেক্স লোকেটর, ইম্পিডেন্স টাইপ অ্যাপেক্স লোকেটর, ফ্রিকোয়েন্সি টাইপ অ্যাপেক্স লোকেটর, রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটেন্স টাইপ অ্যাপেক্স লোকেটর, এগুলো একটু দেখবা। তবে একটা ইনস্ট্রুমেন্টের শাফট এবং ওয়ার্কিং পার্টের যে ডিফারেন্সটা কিভাবে হয় সেটা আমি পড়িয়েছি, সেটা বলতে হবে, ঠিক আছে? আমরা ইনস্ট্রুমেন্ট কত কত লেন্থের হয়, আইএসও 19 লেন্থের হতে পারে, 21 লেন্থ হতে পারে, 25 লেন্থ হতে পারে, 27 লেন্থও হতে পারে। এটা ওয়ার্কিং লেন্থের। এই লেন্থ বাড়ানো কমানোর পার্টের নাম কি? শাঙ্ক অর শাফট, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টের কম্পোনেন্ট পার্টগুলা কি কি? একটা হচ্ছে ফ্লুট, একটা হচ্ছে রেডিয়াল ল্যান্ড, একটা হচ্ছে কাটিং এজ, একটা হচ্ছে হেলিক্যাল অ্যাঙ্গেল, একটা হচ্ছে পিচ, আর একটা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল। এই 6টা পয়েন্ট বলতেই হবে একটা ইনস্ট্রুমেন্টের। আমি জিজ্ঞেস করতে পারি, এর মধ্যে কমনলি এত সময় তো আর পাবো না, জিজ্ঞেস করি র্যাক অ্যাঙ্গেল আর হেলিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা কি? অনেক সবার পড়িয়েছি, অনেক সবার, ঠিক আছে? বলতে হবে। আচ্ছা, তারপরে আছে বারবেড ব্রোচ, স্মুথ ব্রোচের মধ্যে ডিফারেন্সটা কোথায়? পড়িয়েছি। তারপরে আছে জিজি ড্রিল অ্যান্ড পেসোরিমার, এই দুটার মধ্যে পার্থক্যটা বলতে হবে। জিজি ড্রিল অ্যান্ড পেসোরিমার বলতে হবে। কাউকে না কাউকে অবশ্যই আমরা জিজ্ঞেস করব। নিসা দেখতেছে, নিসা ভালো আছো? ঠিক আছে, তাহলে জিজি ড্রিল অ্যান্ড পেসোরিমার, গেটস, গ্লিডেন, বার অ্যান্ড পেসোরিমারের বেসিক ডিফারেন্স একটা পয়েন্ট বললেই আমরা ছেড়ে দিব, অন্ততকে একটা। আর ওই পাঁচটা ইনস্ট্রুমেন্ট আছে, কত থেকে শুরু হয় সেটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? আর বলতে হবে হচ্ছে প্রোটেপার। প্রোটেপারের কয়টা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি সেটা আমি চার্ট দিয়ে দিয়েছি সবাইকে, সবাই পেয়ে গেছে ওই চার্টটা। আমি যারা প্রত্যেকটা, বিশেষ করে আমার এই সিলেটের 3টা ইনস্টিটিউশন, আমাদের এসওএমসি, এনইএমসি অ্যান্ড এসসিডিসি, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, এরা সবাই আমার এই নোটগুলোই চলছে। আমার এই নোটটা দেখে পড়ছো, আমার যে বইটা, আমার এই যে বইটা ফার্মা কনজারভেটিভ যে বই, এই বইটার মধ্যে সবই আছে এটার মধ্যে, তাই না? এটা দেখলেই আমার হবে। আচ্ছা, এখানে আমরা এসএক্স ইউজ করছি, S1 করছি, S2 করছি, F1 করছি, F2 অ্যান্ড F3। F হচ্ছে ফিনিশিং ফাইল, এসএক্স, S1, S হচ্ছে শেপিং ফাইল। এই হলো বেসিক কথা। এর মধ্যে ডিফারেন্স কি? শেপিং ফাইল কিভাবে কাজ করে? শেপিং ফাইল কাজ করছে আপ অ্যান্ড ডাউন মোশন, ব্রাশিং অ্যাকশন। এই ব্রাশিং অ্যাকশনটা বলতে হবে একটা কথা। ফিনিশিং ফাইল কিভাবে কাজ করছে? আমরা যখন আউট স্ট্রোক দিব তখন সে কাজ করছে। ফিনিশিং ফাইল ইজ এ প্যারালাল টু আইএসও ফাইল, যেমন F1 ইজ অলওয়েজ প্যারালাল টু 20 নাম্বার আইএসও ফাইল, F2 অলওয়েজ 25। তাহলে F1 হচ্ছে হলুদ, F2 হচ্ছে লাল, F3 হচ্ছে নীল, ইজ এ প্যারালাল টু আইএসও। এই 6টা হচ্ছে কমন ফাইল। কখনো যদি এপিক্যাল ফোরামেন মাইনর কনস্ট্রিকশনে যদি আমার ফোরামেন মাইনর কনস্ট্রিকশন যদি লার্জ হয়, বড় হয়, তখন আমরা তার স্টেপটা বাড়াতে হবে। তাহলে অ্যাক্সেসরি 2টা ফাইল আরও আছে, সেটা হচ্ছে F4 অ্যান্ড F5। তাহলে F4 অলওয়েজ ব্ল্যাক কালারের, আমরা জানি ব্ল্যাক F4 ইজ এ প্যারালাল টু 45, আর তারপরের ফাইল হচ্ছে F5 55 হলুদ, ইজ প্যারালাল টু আইএসও। এটুকু সিম্পল কথা। আরও যদি ডিটেলস বলি তাইলে বলতে হবে। আর এটা অবশ্যই বলতে হবে একটা প্রোটেপার সিস্টেম কিভাবে কাজ করছে, তার আমরা টেকনিকটা কি। যেমন ফার্স্ট ওয়ান অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন। তাহলে অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন আমরা কিভাবে করছি সেটা বলবো।
done by endo Z bar, endo access bar. Gain access into the pulp chamber using endo access bar, endo Z bar with copious irrigation with sodium hypochlorite solution. And second step is a exploration of root canal. সেখানে আমরা এক্সপ্লোরেশন করব, এক্সপ্লোরেট করব। সি পাথফাইন্ডার দিয়েও করতে পারি, অথবা 10 ফাইল দিয়েও করতে পারি, অথবা আমরা আমাদের এসএক্স দিয়েও করতে পারি। করোনাল ফ্ল্যারিং করতে হবে অলওয়েজ S1 দ্বারা। এস্টাবলিশড প্যাটেন্সি অ্যান্ড ডিটারমিনেশন অফ ওয়ার্কিং লেন্থ, এটুকু করতে হবে আমাদের নর্মাল একটা ফাইল দিয়া, সেটা হচ্ছে 15 ফাইল বা 20 নম্বর ফাইল দিয়ে আমরা 10 নম্বর ফাইল দিয়ে আমরা করবো এস্টাবলিশড প্যাটেন্সি, ডিটারমিনেশন অফ ওয়ার্কিং লেন্থ 10 অথবা 15, 10টাই অ্যাকুরেট। করোনাল 1/3 প্রিপারেশন করব আমরা F1 দ্বারা, মিডিল 1/3 করব F2 দ্বারা, আর এপিক্যাল 1/3 করব F3 দ্বারা। যদি এপিক্যাল গ্যাজিংটা যদি F3 এর সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে F3 is a 2035। তাহলে আমরা F3 দিয়া যখন কাজ করছি সেটা রোটারি হোক আর হ্যান্ড ফাইল হোক, তারপরে ওই F3টা রেখে দিয়ে তার নর্মাল আইএসওটা নিব, নিয়ে প্রিপারেশনটা করব, করে এর প্যারালাল জিপিটা দিয়ে দিব। কোন জিপি দিব? আমাদের সিঙ্গেল কন্ডেনসেশন টেকনিকে করব, সেটা হচ্ছে একটা ফাইল দিব, সেটা হচ্ছে প্রোটেপার ফাইল, প্রোটেপার জিপি দিয়ে দিব। যদি গেজিংয়ে হচ্ছে না, আমার এপিক্যাল ফোরামেন, এপিক্যাল কনস্ট্রিকশন F2 এর চেয়ে F3 এর চেয়ে বড়, তাহলে আমি F4 এ যাব, আরও বড় হলে F5 এ যাব। ওকে, দিস ইজ সিস্টেম, এবং এটা আমার নোটের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে। সেই পয়েন্টগুলো হচ্ছে ফিনিশিং অ্যান্ড ফাইনাল প্রিপারেশন অফ দ্য root canal system by proteper system. Use, আমি একটু পড়ছি, use F2 into its full working length। হ্যাঁ, তাহলে F2 দিয়ে আমি ফুল ওয়ার্কিং লেন্থে যখন কাজ করব তখন কোন পোর্শনের কাজ হবে, কোন পোর্শনের প্রিপারেশন হবে? মিডিল 1/3 এর প্রিপারেশনটা হয়ে যাবে। গ্যাজ দ্য ফোরামেন উইথ 25 SSK ফাইল, তাহলে আমি গ্যাজিং করতে পারি ফোরামেন উইথ 25 SSK ফাইল। ঠিক আছে, if 25K ফাইল স্নাগলি যদি ফিট হয় তাহলে আমি 25 দিয়ে চালাই দেব। যদি একটু লুজ হয় তাহলে আমরা 30-তে যাব। 30-তে না গিয়ে 30 যদি লুজ হয় তাহলে 40-তে যাব। 40 যদি লুজ হয় তাহলে আমরা 50-তে যাব। ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে আমাদের সাইজ অফ দ্য ক্যানেল। আমরা জানি আমাদের ক্যানেল নর্মালি 3 সাইজের হয়, লার্জ ক্যানেল, মিডিয়াম ক্যানেল, ন্যারো ক্যানেল। এটা আমি অনেকবার পড়িয়েছি, আমার মনে হয় এটা আমি রিপিট করছি না, আর এটা রিপিট করলে আমার সময় পুষ্ট হবে না। ঠিক আছে, আমরা রেটিকুলার ক্যাভিটি প্রিপারেশন, রুট ক্যানাল ক্যাভিটি প্রিপারেশন, রুট ক্যানাল ক্যাভিটি উইথ ক্যানাল প্রিপারেশনের জন্য টেকনিক ইউজ করি আমরা বেসিক্যালি টু টেকনিক ফর রেটিকুলার ক্যাভিটি প্রিপারেশন মিনস রুট ক্যানেলের ক্যানেল প্রিপারেশন। হ্যাঁ, আমরা কয়টা টেকনিক ইউজ করি ক্যানেলের জন্য? টেকনিক ফর রুট ক্যানেল প্রিপারেশনের জন্য আমরা 7টা। নাম্বার 1 স্ট্যান্ডার্ডাইজ টেকনিক, আমি জিজ্ঞেস করব স্ট্যান্ডার্ডাইজ টেকনিক ইম্পর্টেন্ট। স্টেপ ব্রেক, স্টেপ ডাউন, ground down pressureless technique, double flare technique, sonic and ultrasonic, and last one is a laser. Okay, তাহলে আমরা আমরা স্ট্যান্ডার্ডাইজ টেকনিক, স্টেপ ব্রেক, স্টেপ ডাউনটাই গ্রাউন্ড ডাউন হিসাবে আমরা ইউজ করি। আবার গ্রাউন্ড ডাউন প্রেশারলেস আছে, সেটা আমি পড়িয়েছি। আর ডাবল ফ্লেয়ার টেকনিক ফর ইনস্ট্রুমেন্ট, সেগুলো কি আছে? স্টেপ উইন্ডিং, ওয়াচ উইন্ডিং আর স্টিম উইন্ডিং, এগুলো আছে সিনোনিমস অফ ওয়াচ উইন্ডিং। কোয়ার্টার টার্ন অ্যান্ড পুল টেকনিক, ক্লিয়ার? এগুলো পড়িয়েছি। কোয়ার্টার টার্ন অ্যান্ড পুল টেকনিক, এপিকোকরোনাল, ব্যালেন্সড ফোর্স, সার্কামফারেন্সিয়াল টেকনিক, অ্যান্টি কার্ভেচার ফাইলিং টেকনিক। অ্যান্টি কার্ভেচার ফাইলিংটা একটু ধরবো,
কারণ অ্যান্টি কার্ভেচার ফাইলিং দিয়ে আমরা কি প্রিভেনশন করি, আমরা প্রিভেনশন করব, সেদিন বলেছিলাম স্ট্রিপ পারফোরেশন আমরা প্রিভেনশন করব। হোয়াট ইজ স্ট্রিপ পারফোরেশন, অনেকবার পড়ানো হয়েছে এটা, ঠিক আছে। ঠিক আছে, ক্যানেল কনফিগারেশন, আমরা উইনি ক্যানেল কনফিগারেশন এবং ভার্টুসি ক্যানেল কনফিগারেশনটা মুখস্থ টুটস্থ রাখতেই হবে। এখানে আমরা জিজ্ঞেস করি, এখন আমরা অ্যাড করবো এটাকে, যে আমরা ক্যানেল কনফিগারেশনে আমরা কনফ্লুয়েন্ট ক্যানেল কি আমরা জানি, আমরা ভার্টুসিতে টাইপ 2, উইনিতে টাইপ 2 ইজ এ কনফ্লুয়েন্ট ক্যানেল। সেই কনফ্লুয়েন্সিটা কোথায় হচ্ছে আমি সেদিনও পড়ে আসছি। কনফ্লুয়েন্সি হচ্ছে এপিক্যাল 1/3 মধ্যে, কিন্তু কনফ্লুয়েন্ট মিডিল থেকে হতে পারে, কনফ্লুয়েন্ট কর্নাল থেকে হতে পারে, সেটাও কনফ্লুয়েন্ট ক্যানেল। তাহলে বলতে হবে অল কনফ্লুয়েন্ট ক্যানেল ইজ এ টাইপ টু অল টাইপ 2, সেটা ভার্টুসি অ্যান্ড তোমার উইনির টাইপ 2 অলওয়েজ কনফ্লুয়েন্ট, বাট রেস্ট অফ অল কনফ্লুয়েন্ট ক্যানেল নট এ টাইপ 2। মানে মিডিল থেকে যেটা হচ্ছে কনফ্লুয়েন্স সেটা কিন্তু টাইপ 2 না, শুধু এপিক্যাল 1/3 যে কনফ্লুয়েন্স সেটা হচ্ছে টাইপ 2, কিন্তু সব কিন্তু কনফ্লুয়েন্ট, কিন্তু সব কনফ্লুয়েন্ট ক্যানেল টাইপ 2 না। আমি বুঝতে পারছি, অনেকবার পড়াইছি এটা। ঠিক আছে, নিটির টাইপটা জিজ্ঞেস করি। নিটির টাইপ হচ্ছে 4 টাইপস, সেদিন পড়িয়েছি। নিটির অ্যাডভান্টেজ, নিটির ডিসঅ্যাডভান্টেজ বলতেই হবে। আচ্ছা, মিশেপস, প্রসিডিউরাল এরর অর প্রসিডিউরাল অ্যাক্সিডেন্ট, অনেকবার পড়িয়েছি আমরা, এটা জিজ্ঞেস করবই। এর ডেফিনেশন জিজ্ঞেস করব, এর ক্লাসিফিকেশন আমরা জিজ্ঞেস করব। সুন্দর করে লেখা আছে, সেটা নিশাগার্গ থেকে দেখবা। নিশাগার্গের ক্লাসিফিকেশনটাই পারফেক্ট। এখানে আছে অ্যাক্সেস রিলেটেড, দুর্ঘটনা, টেকনিক, অ্যাক্সেস রিলেটেড ফল্ট, ইনস্ট্রুমেন্ট রিলেটেড অ্যাক্সিডেন্ট, মিসশেপস, ক্যানেল প্রিপারেশনে মিসশেপস, অবটুরেশন রিলেটেড মিসশেপস অ্যান্ড মিসসেলেনিয়াস বলতে হবে। মিসড ক্যানেল জিজ্ঞেস করবই, খুবই কমন। এই যে দুইটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবই, আমি কাউকে না কাউকে জিজ্ঞেস করব। মিসড ক্যানেল MB2 কীভাবে বার করি সেদিন পড়িয়েছি, সব আমি 3 জায়গাতেই ক্লাস নিয়েছি, আমি 3 জায়গার সবাইকে বলে আসছি যে MB2 কীভাবে আমরা আইডেন্টিফিকেশন করব, আইডেন্টিফাই করব। ছোট্ট 2টা পয়েন্ট বলতে পারলেই হবে। আবার মিডিল মেজিয়াল কীভাবে আইডেন্টিফাই করব। আচ্ছা, এই 2টা কোয়েশ্চেন, সাথে একটা কোয়েশ্চেন করি, আপার 6 অ্যান্ড লোয়ার 6-এর অক্লুশাল সারফেসে ক্যাভিটি যে প্রিপারেশন করি, বোথ আর ট্রায়াঙ্গুলার, কিন্তু ট্রায়াঙ্গুলার ডিরেকশনটা কোন দিকে অনেকবার পড়িয়েছি, এটা বলতে হবে। ডিরেকশন অফ ট্রায়াঙ্গল, ডিরেকশন অফ অ্যাক্সেস ওপেনিং যেটা করছি সেটা একটা ট্রায়াঙ্গেল হয়, আপারের ক্ষেত্রে একটা ট্রায়াঙ্গেল হয়, লোয়ারের ক্ষেত্রে একটা ট্রায়াঙ্গেল হয়। ট্রায়াঙ্গেল চেঞ্জ হয় কখন, সেটা হচ্ছে MB2 যদি পাই তাহলে একটা ট্রায়াঙ্গেল একটু চেঞ্জ হবে। যদি আমরা ডিস্টোবাক্কাল একটা পাই, ডিস্টোলিঙ্গুয়াল পেয়ে যাই, তখন কিন্তু ট্রায়াঙ্গেল চেঞ্জ হয়, রেক্টেঙ্গুলার হয়। এটাও রেক্টেঙ্গুলার হয়, চতুর্ভুজের মতো হতে পারে MB2 পেয়ে গেলে, কারণ আমরা মেজিয়ালি একটু এক্সটেনশন করি, তখন আরেকটা বাহু চলে আসে। ওকে, এটা বলতে হবে। সবচাইতে বেশি কোন দাঁতের মধ্যে মিসড ক্যানেল পাই, সেটা হচ্ছে আপার 6, 70%। তারপরে কোন দাঁতে পাই, ম্যান্ডিবুলার ল্যাটারাল ইনসিজর, ঠিক আছে। তারপরে পাই আমরা ম্যান্ডিবুলার মোলার, তারপরে পাই ম্যান্ডিবুলার প্রিমোলার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এ ম্যাক্সিলারি প্রিমোলার। মনে থাকবে ইনশাল্লাহ। মিসড ক্যানেল ডায়াগনোসিসের জন্য কি কি আমরা পন্থা অবলম্বন,
হ্যালো, কিসের জন্য নেটটা বন্ধ হয়ে যায় বুঝলাম না আমি। গতদিনও হইল, আজকে হইল। আদাব স্যার। সৈকত পিউল, হাসানুল রাজা, সবাই আসো। আবার আসছো? আচ্ছা, আমরা মিসড ক্যানেল ক্যান বি লোকেটেড বাই, প্রথম কথা হচ্ছে নলেজ। কিসের নলেজ? অ্যানাটমিক্যাল নলেজ। নাম্বার 2, রেডিওগ্রাফিক অ্যানালাইসিস, রেডিওগ্রাফ দেখতে হবে। ভিশন, অ্যাক্সেস কেভিটি, পায়েজো ইলেকট্রিক, আলট্রাসোনিক্স। এখানে পায়েজো মায়াজো মনে না থাকলেও সমস্যা নাই, আলট্রাসোনিক ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, এটা বলতে পারলেই হবে। আলট্রাসোনিক ইনস্ট্রুমেন্ট বলতে পারবো না? বলতে পারবো। এক্সপ্লোরার, প্রেশার এক্সপ্লোরার, এন্ডোডন্টিক এক্সপ্লোরার ইউজ করতে হবে। প্রোবিং করতে হবে, পেরিওডন্টাল প্রোব দ্বারা কি খুঁজতে হবে? অরিফিস। ট্রান্স ইলুমিনেশন, ডাই ইউজ করতে পারি, আমরা ডাই দিয়ে করতে পারি। ভেরিয়াস ডাইজ লাইকস মিথিলিন ব্লু ক্যান বি irrigated into the pulp chamber of tooth. Chamber is subsequently rimmed thoroughly with water, dried and visualized. Dye will absorbed into the orifice. Orifice ডাইকে অ্যাবজর্ব করে ফেলবে, আমরা দেখতে পাবো। সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করবো আমরা, জানো সবাই। রেস্টোরেটিভ ডিসঅ্যাসেম্বলি, হোয়াইট লাইন টেস্ট, রেড লাইন টেস্ট, কালার সিমেট্রি দুইটা, ল অফ সিমেট্রি 1, ল অফ সিমেট্রি 2 অনেকবার পড়িয়েছি। লেজ কি অ্যান্ড জিপিং কি, ডিফারেন্সেস বিটুইন লেজ অ্যান্ড জিপিং। তারপরে পারফোরেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন মধ্যে ডিফারেন্টটা আমি খুব জিজ্ঞেস করি, এগুলো ক্লিয়ার কনসেপশন থাকতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে? এরপরে আসো ট্রমাটিক ইনজুরি অফ দ্য টুথ। ট্রমাটিক ইনজুরি, তাই না? ট্রমাটিক ইনজুরি কি হতে পারে? ট্রমাটিক ইনজুরি, হ্যাঁ আমরা জানি আমাদের করোনাল পোর্শনে ট্রমা হয়, ঠিক আছে না? করোনাল ক্রাউন পোর্শনে ট্রমা হয়, সেই ক্রাউন ফ্র্যাকচার হতে পারে, ক্রাউনের এনামেল, ডেন্টিন, পাল্প, এইগুলো নিয়ে ফ্র্যাকচার হতে পারে, সেটা আমরা ক্লাসিফিকেশন দেখব, সেটা আমরা জিজ্ঞেস করতে পারি। এই ক্লাসিফিকেশনটা আমরা পড়ব, এলিস অ্যান্ড ডেভি ক্লাসিফিকেশন অফ টিথ ইনজুরি, ঠিক আছে? এটারই আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে কনকাশন, সাবলাক্সেশন, লাক্সেশন, এক্সট্রুশন, ইনট্রুশন অ্যান্ড অ্যাভালশন। অ্যাভালশনের ট্রিটমেন্ট কিসের উপরে ডিপেন্ড করে জিজ্ঞেস করব। এই দুইটা ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে কয় ধরনের ট্রিটমেন্ট হয়েছে। নর্মাল একটা অ্যাভালসড কেসের জন্য আমরা কতদিন ফিক্সেশন করতে হবে। এরপরে হরিজন্টাল ফ্র্যাকচার 3 ধরনের হয়, এটার ট্রিটমেন্টের জন্য কতদিন লাগতে পারে, ঠিক আছে? একদম ক্লিয়ারলি বলতে হবে এটা। আমরা কতদিন রাখি? স্প্লিন্টি করি 10 থেকে 14 দিন, আর ইয়েতে রাখি কয়দিন? হরিজন্টাল ফ্র্যাকচারে ওইখানে রাখি 2 সপ্তাহ, আর এখানে রাখতে পারি 6 থেকে 8 সপ্তাহ। হরিজন্টাল রুট ফ্র্যাকচারের জন্য আমরা যদি ফিক্সেশন করি, যদি আমরা স্প্লিন্টিং করি, তার স্প্লিন্টিং টাইম হচ্ছে 6 থেকে 8 উইকস, তার মানে হচ্ছে 2 মাস, প্রায় 2 মাস, 1.5 থেকে 2 মাস। আর ওটা হচ্ছে 15 দিন। সিম্পল কথা। আমরা হরিজন্টাল রুট ফ্র্যাকচারের যে হিলিং প্যাটার্ন কয় ধরনের হয়? 4টা প্যাটার্ন হয়, এটা আমরা অনেকবার পড়িয়েছি, জিজ্ঞেস করব আমি। হরিজন্টাল হিলিং প্যাটার্ন অফ হরিজন্টাল রুট ফ্র্যাকচার কি হয়? ক্যালসিফাইড ইউনিয়ন বিটুইন 2 সেগমেন্ট, bone and connective tissue healing, connective tissue or soft tissue union, failure to
ফ্র্যাকচার টু হেল, এটা বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে। রিজার্ভশন, রিজার্ভশনের ডেফিনেশনটা কি? রিজার্ভশনের সিস্টেমিক কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ রুট রিজার্ভশন। লোকাল ফ্যাক্টর কি, সিস্টেমিক ফ্যাক্টর কি। রিজার্ভশনের মেকানিজম, একটা হচ্ছে ইনঅর্গানিক পার্টের রিজার্ভশন কিভাবে হচ্ছে, অর্গানিক পার্টের রিজার্ভশন কিভাবে হচ্ছে। রিজার্ভশনের ক্লাসিফিকেশন, নর্মালি রিজার্ভশন দুই ধরনের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। আর এই প্যাথোলজিক্যাল রিজার্ভশন কয় ধরনের, সেটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল কয় ধরনের, নন পারফোরেটিং, পারফোরেটিং। এক্সটার্নাল কয় ধরনের, সারফেস, ইনফ্লামেটরি, রিপ্লেসমেন্ট অ্যান্ড ইডিওপ্যাথিক। টোটালটা দেখে আসতে হবে, কোনটাতে কি সাউন্ড হয় সেটা বলতে হবে আমাদেরকে, ইডিওপ্যাথিক কেন হয় সেটা বলতে হবে, মেকানিজম অফ অ্যাকশন অফ রিজার্ভশন। আচ্ছা, ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন। ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন ডেফিনেশনটা ঠোঁটস্থ বলতে হবে। আমরা রেডিওলজিক্যালি কিভাবে ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন করি, আর অ্যাপেক্স লোকেটর দ্বারা কিভাবে ডিটারমিনেশন করি। আর ভেরিয়াস মেথড অফ ডিটারমিনেশন অফ ওয়ার্কিং লেন্থ, সেখানে 7টা মেথড আছে, নাম বলতে হবে। ঠিক আছে, এন্ডোপেরিলেশন, এন্ডোপেরিলেশন এটা পড়তেই হবে খুব ভালো করে। পাল্প থেকে পেরিওডনশিয়ামে ইনফেকশন আসা, পেরিওডনশিয়াম থেকে পাল্পের মধ্যে ইনফেকশন আসা, সেই ভাইস ভার্সা ইনফেকশন ট্রান্সমিট হওয়াকে বলছি আমরা এন্ডোপেরিলেশন। সেটা কয় ধরনের, 6 ধরনের, পড়িয়েছি অনেকবার আমরা। এই যে কমিউনিকেশন হচ্ছে, সেটা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। ফিজিওলজিক্যাল কমিউনিকেশন কি দিয়া হচ্ছে জানি আমরা, তাই না? এটা জিজ্ঞেস করবো, ফিজিওলজিক্যাল কমিউনিকেশন বিটুইন পাল্প টু পেরিওডনশিয়াম, সেখানে বলতে হবে ডেন্টিনাল টিবিউলস, ল্যাটারাল or accessory canals, apical foramen, এগুলো বলা হয়েছে অনেকবার। আর এই যে কমিউনিকেশন করার জন্য কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরের প্রয়োজন হতে পারে, সেগুলা কি? 1 নম্বর হচ্ছে ম্যালপজিশন টুথ কজেস ট্রমা। যদি দাঁতের পজিশনটাই ঠিক মতো না হয়, তাহলে আঘাত লাগতে পারে, দাঁতে আঘাত লাগতে পারে, কিছু খেতে গেলে আঘাত লাগতে পারে। ম্যালপজিশন আর ম্যালঅক্লুশন যদি হয়, তাহলে ট্রমা ডেভেলপড হতে পারে। আর ট্রমা ডেভেলপড হলেই একটা এন্ডোপেরিলেশনের চান্স থাকবে। নাম্বার 2, ট্রমা কম্বাইনিং জিনজাইভাল ইনফ্লামেশন। একটা ট্রমার কারণে আমাদের জিনজিভাতে ইনফ্লামেশন হতে পারে। প্রেশার অফ এডিশনাল ক্যানেল, প্রেজেন্স অফ এডিশনাল ক্যানেল। আমি একটা ক্যানেলকে রুট ক্যানেল করে একটা ক্যানেল রেখে দিলাম, সেই এডিশনাল ক্যানেলের ইনফেকশনটা আবার পেরিওডনশিয়ামকে ইনফেক্টেড করতে পারে, তা দ্বারা হতে পারে। রুট রিজার্ভশন, আমি রিজার্ভশন বুঝলাম না, আমি অবট্রুশন করে দিলাম, আবার নতুন করে হতে পারে। ভার্টিক্যাল রুট ফ্র্যাকচার, সাম সিস্টেমিক ফ্যাক্টরস লাইক ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এগুলো অনেকবার পড়াইছি, অনেক সবার আমার পড়ানো হয়ে গেছে, তাই না? ট্রাইজেমিনাল নিউরালজিয়া, গতদিন আমি একটু বলেছিলাম। এটার ক্যারেক্টার অফ পেইন জিজ্ঞেস করতে পারি, এটার সাথে পালপাইটিসের ডিফারেন্সটা কোথায় সেটা বলতে হবে। ঠিক আছে, রেফার্ড পেইন কিভাবে হয়, রেফার্ড পেইনের ডেফিনেশনটা কি বলতে হবে। এন্ডোডন্টিক ইমার্জেন্সি সেদিন পড়িয়েছি আমি এই এক্সিসে, সেটা টোটাল যে চারটাকে আমরা বলছি হট টুথ, সেই চারটা হচ্ছে প্রি এন্ডোডন্টিক ইমার্জেন্সি, ডিউরিং এন্ডোডন্টিক, আফটার এন্ডোডন্টিক। 3 ভাগে ভাগ করছি, প্রি, ডিউরিং অ্যান্ড আফটার। এভাবে নোটের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, দেখে আসবা।
ঠিক আছে। ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি, ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি ট্রিটমেন্ট জিজ্ঞেস করি আমরা, কীভাবে ট্রিটমেন্ট আমরা প্ল্যান করব ফার্স্ট টু লাস্ট, হ্যাঁ, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি ট্রিটমেন্ট হতে পারে সেটা আমি এখন একবার বলছি, শুনো। আমরা প্রথম পেশেন্টকে বলতে পারি আপনি গরম পানি লবণ দিয়ে কুলি করতে পারেন, তাহলে সোডিয়াম ক্লোরাইড কি করতে পারে, ডেন্টিনাল টিবিউলসকে ব্লক করতে পারে, ঠিক আছে, তাহলে সেন্সিটিভিটি দূর হতে পারে। সাথে আপনি ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করতে পারেন, সেটা সোডিয়াম ফ্লোরাইড হলে ভালো, ওকে। তারপরে ইউজ অফ ডিসেন্সিটাইজিং এজেন্ট, সেটা মাউথ ওয়াশ হতে পারে বা অন্য কিছু দ্বারা হতে পারে, সেটা ইউজ করতে হবে সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড সোডিয়াম ফ্লোরাইড। সেগুলোতে যদি কাজ না হয় তাহলে অন্য ট্রিটমেন্টে যাব। সেই ট্রিটমেন্ট কি হতে পারে, আমরা চেম্বারে এনে তাকে ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করতে পারি। সেই ফ্লোরাইড অ্যাপ্লিকেশনের যে সিস্টেম সেটাকে বলছে আয়োনোটোফরেসিস, একটা মেশিনের মতো আছে, সেটা দিয়ে আমরা দাঁতের মধ্যে ফ্লোরাইড ইন্ট্রোডিউস করে দিব। সেই মেশিনটার নাম হচ্ছে আয়োনোটোফরেসিস, আয়োন টো আয়োনোটোফরেসিস, PHORESIS, দেখে নিবে এটা আয়োনোটোফরেসিস। অথবা আমাদের হ্যালোজেন রে আছে, ওইটা দিয়ে আমরা বন্ডিংয়ের মধ্যে যে আমাদের বন্ডিং ফ্লোরাইড পাওয়া যায় আলাদা করে একটা সেট আছে, আমি ইউজ করি। তো অনেক সময় দেখা গেলো একটা ফিলিং দিয়েছি, তার ডেন্টিন সেন্সিটিভিটি রয়ে গেছে, তখন কি করি, আমি ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করি এবং সেই ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করার পর পলিমারাইজেশন করে দেই। তাহলে ফ্লোরাইডটা কি হয়, ওই টিবিউলসের মধ্যে ঢুকে গিয়ে প্লাগিং করে দিলে আমাদের নার্ভ এন্ডিংয়ের মুভমেন্টটা হবে না। যদি নার্ভ এন্ডিংয়ের মুভমেন্ট না হয়, মুভমেন্ট কখন হয়, পানির ফ্লোতে হয়। পানির ফ্লো যদি না হয় তাহলে নার্ভ এন্ডিংয়ের মুভমেন্ট হবে না, আর নার্ভ এন্ডিংয়ের মুভমেন্ট না হলে তার সেন্সিটিভিটি দূর হয়ে যাবে। তাহলে আমি এইভাবে ইউজ করতে পারি দুইটা প্রসেসে। তারপরে যদি দেখি না হচ্ছে না, তখন আমি ফিলিং মেটেরিয়ালে যেতে পারি, সেখানে আমরা গ্লাস আয়নোমারকে প্রেফার করতে পারি, অথবা ফ্লোয়েবল কোনো একটা কম্পোজিট রেস্টোরেশন ইউজ করতে পারি, তাই সেটা দিয়ে ব্লক করতে পারি। তারপরে যদি কাজ না হয় তাহলে আমরা লেজারে যেতে পারি। আমি লেজারটা বলছি একটি, আয়োনোটোফরেসিস এই বইয়ের মধ্যে আছে, IONTOPHORESIS, ইলেকট্রনিক ডিভাইস 1% সোডিয়াম ফ্লোরাইড, ইলেকট্রনিক ডিভাইস 1% সোডিয়াম ফ্লোরাইড আমরা দাঁতের মধ্যে ইউজ করি, ওকে। আচ্ছা, তারপর আমরা ইউজ করতে পারি লেজারটা দিয়ে কীভাবে কাজ করি। লেজার দুই ধরনের লেজার আমরা ইউজ করি, একটা হচ্ছে লো লেভেল লেজার, একটা হচ্ছে মিডিয়াম লেভেল লেজার। এখানে হাই লেভেল লেজারের প্রয়োজন হয় না ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি। এটা একটা কোয়েশ্চেন, কিন্তু আমরা জিজ্ঞেস করবো কি আমরা হাই লেভেল করতে পারি না। হাই লেভেল লেজার কখনো ইউজ হয় না ডেন্টিন হাইপার সেন্সিটিভিটিতে, ওকে। আমরা লো লেভেল অ্যান্ড মিডিল লেভেল লেজার ইউজ করি। লো লেভেলের কোনটা ইউজ করি, হিলিয়াম নিয়ন অ্যান্ড গ্যালিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইড। আর মিডিল আউটপুট লেজারগুলো ইউজ করি কি, অ্যান্ডিয়াক, নিডিয়াম, ইয়াট্রিয়াম, আরবিয়াম, গার্নেট লেজার, কার্বন ডাইঅক্সাইড লেজার। আর রিসেন্টলি ইউজ করা হয় KTP, ঠিক আছে, পটাশিয়াম ট্রান্সপেপটাইড লেজার ইউজ করা হয়। তাহলে লেজার আমাদের শেষ হলো। তারপর আমরা চলে যাব, জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ সাইনাস, হোয়াট ইজ ফিস্টুলা। সাইনাস কীভাবে ডেভেলপড হয় অনেকবার পড়িয়েছি। সাইনাসটা ডেভেলপড কীভাবে হচ্ছে, যদি কোনো কারণে পাল্প নেক্রোজড হয়, হ্যাঁ, সেই পাল্প নেক্রোজড হওয়ার পরে সেই নেক্রোজড পাল্প টিস্যুর এক্সুডেট, ট্রান্সুডেট যা আছে তার বাই প্রোডাক্ট পাস্টাস যদি কোনো কারণে বের হয়ে পেরিএপিক্যাল টিস্যুকে ইনফ্লেমড করে, তো সেখানে আবার নতুন করে অ্যাবসেস ফর্মেশন হতে পারে। সেই অ্যাবসেস অ্যাকিউট অ্যালভিওলার অ্যাবসেস হতে পারে, আবার অনেক সময় অ্যাবসেসটা ড্রেইন হয়ে যেতে পারে। যখন ড্রেইন হয়ে যাবে তখন তাহাকে বলছি আমরা সাইনাস, তাই না। এই ড্রেনেজটা দুইভাবে হয়, একটা হচ্ছে এক্সট্রাঅরালি ড্রেনেজ, একটা হচ্ছে ইন্ট্রাঅরালি ড্রেনেজ। এই কোয়েশ্চনটা আমরা জিজ্ঞেস করি
এটা কার উপর ডিপেন্ড করবে? এক্সট্রাঅরাল, ইন্টারঅরাল, বাক্সিনেটর মাসলস আর মেন্টালিস মাসলস আর অরবিকুলারিস ওরিস মাসলস। যখন রুটটা মাসলের উপরে চলে যাবে তাহলে এক্সট্রাঅরাল হবে, যখন রুটটা মাসলের নিচে থাকবে তখন ইন্টারঅরাল হবে, বিশেষ করে বাক্সিনেটর। ওকে, আবার এখানে হচ্ছে কি, যদি কখনো সাবম্যান্ডিবুলার হয়, সাবম্যান্ডিবুলার রিজনে হয়, তাহলে বুঝতে হবে রুটটা মাইলোহাইড মাসলের নিচে, আর মাইলোহাইড মাসলের উপরে থাকে তাহলে বুঝতে হবে ইন্টারঅরালি ভিতর দিকে হবে। কোথায় হবে? ফ্লোর অফ দ্য টাঙ্গে হবে, সরি ফ্লোর অফ দ্য মাউথে হবে। বুঝা গেছে? 8 নাম্বার দাঁত থেকে কোথায় কোথায় যেতে পারে? পেরিটনসিলার স্পেসে যেতে পারে, টনসিলার স্পেসে যেতে পারে, ল্যাটারাল ফেরিঞ্জিয়াল স্পেসে যেতে পারে, 3টা স্পেসে যেতে পারে। সেটা ব্রিমবামে ছবি করে দেওয়া হচ্ছে, জাস্ট ছবিটা দেখে এসে আমরা যেন বলতে পারি স্পেসের নাম। এত সময় নাই জিজ্ঞেস করার, জাস্ট জানবো যে বুঝেছ কিনা, পড়েছ কিনা, এটাই জান, আর কিছু না। এর মধ্যে করোনা কাল, বেশি সময় রাখা যাবে না। তারপরে হচ্ছে রেফার্ড পেইন। রেফার্ড পেইনটা, এই ডেফিনেশনটা অবশ্যই আমাকে বলতে হবে। লেক অফ localization of deep pain with concomitant radiation of this deep pain into the superficial area, that is overflow stimuli from the deep fiber via the cutaneous fiber, thus giving thus illusion of pain at the referral site. এটা কিভাবে রেফার্ড হয়? টুথ টু টুথ, সেম সাইট, টুথ টু ইমিডিয়েট স্ট্রাকচার, টুথ টু ডিস্ট্যান্ট অর রিমোট স্ট্রাকচার। এই রিমোট স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। কোথায় যে ম্যাক্সিলারি ইনসাইজর নোটের মধ্যে আছে, সবাইকে আমি পড়িয়েছি। আমরা পাল্পের পেইনটা কেন রেফার্ড হয় আর পেরিওডন্টাল পেইনটা কেন লোকালাইজড হয়, এটা আমরা জিজ্ঞেস করব। পাল্পের পেইন হচ্ছে নসিসেপটিভ নার্ভ, সো ইটস অলওয়েজ রেফার্ড। কেন? এটা রেফার্ড হচ্ছে, এটা নসিসেপটিভ পেইন। আচ্ছা, আর প্রপ্রিওসেপটিভ পেইন লোকালাইজড হয়, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ পশ্চারাল ইনফরমেশন বাই দ্য ব্রেইন। এটা পশ্চারাল ইনফরমেশনকে ইন্টারপ্রিটেশন করছে, এই জন্য সে হচ্ছে লোকালাইজড। পেরিওডন্টাল পেইন অলওয়েজ লোকালাইজড, পালপাল পেইন অলওয়েজ রেফার্ড। ঠিক আছে? আসো অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন, খুব ইম্পর্টেন্ট। কিসের অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন? অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন ফর এন্ডোডন্টিক ট্রিটমেন্ট। আমরা এন্ডোডন্টিকের অ্যাক্সেস ক্যাভিটি কিভাবে করি একটু বলে দেই। আচ্ছা, প্রিন্সিপালস অফ এন্ডোডন্টিক অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন। আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম করছি আমরা চেম্বার ওপেনিং, তারপরে করছি রুট ক্যানেল এক্সপ্লোরিং, তাই না? অরিফিস থেকে একদম কনস্ট্রিকশন পর্যন্ত। প্রিন্সিপালস অফ এন্ডোডন্টিক ক্যাভিটি প্রিপারেশন ইজ এ প্যারালাল টু আমাদের অপারেটিভের অ্যাক্সেস ক্যাভিটির মতো, কিন্তু অপারেটিভে আমরা পাল্প চেম্বার পর্যন্ত যাচ্ছি না, ডেন্টিন পর্যন্ত থাকছি, একটু ডিফারেন্ট আছে। তো সেখানের পয়েন্টগুলো কি কি? আউটলাইন ফর্ম, কনভেনিয়েন্স ফর্ম, রিমুভাল অফ রিমেইনিং ক্যারিয়াস ডেন্টিন অ্যান্ড ডিফেক্টিভ রেস্টোরেশন, টয়লেটিং অফ দ্য ক্যাভিটি। এটুকু করে কি বললাম? আমরা চেম্বার থেকে পাল্পটাকে বের করে নিলাম। তাহলে 4টা পয়েন্ট এখানে। প্রিন্সিপালসের 4টা প্রিন্সিপাল কার জন্য? প্রিন্সিপালস অফ এন্ডোডন্টিক ক্যাভিটি প্রিপারেশন ফর পাল্প চেম্বার। নাম্বার 1 আউটলাইন ফর্ম। কোথায় করছি আউটলাইন ফর্ম? অক্লুশাল সারফেসের মধ্যে প্যারালাল টু অপারেটিভ। কনভেনিয়েন্স ফর্ম, আমরা কনভেনিয়েন্স করছি, পুরোটা দেখছি, কিন্তু সেখানে রিটেনশন নাই, রেজিস্ট্যান্স নাই। আমার রেজিস্ট্যান্স কারণ এখানে ফিলিং থাকবে না। রিমুভাল অফ রিমেইনিং ক্যারিয়াস ডেন্টিন অ্যান্ড ডিফেক্টিভ রেস্টোরেশন, যা যা আছে সব দূর করে ফেলতে হবে, তারপর চেম্বারটাকে ক্লিন করে ফেলতে হবে। প্রিন্সিপালস অফ রুট ক্যানেল প্রিপারেশন,
তাহলে ফার্স্ট ওয়ান ইজ আউটলাইন ফর্ম। কার আউটলাইন ফর্ম? অরিফিসের আউটলাইন ফর্ম বুঝতে হবে। কনভেনিয়েন্স ফর্ম, কার কনভেনিয়েন্স? ইনস্ট্রুমেন্টটা যেন কনভেনিয়েন্টলি ঢুকে এবং আমি যেন কনভেনিয়েন্টলি অরিফিস টু কনস্ট্রিকশন পর্যন্ত যেতে পারি। রেজিস্ট্যান্স ফর্ম, কার রেজিস্ট্যান্স? ইনস্ট্রুমেন্টটা যেন একদম কনস্ট্রিকশনে গিয়ে রেজিস্ট্যান্স একটা পায়, স্নাগলি ফিট হয়। রিটেনশন ফর্ম, রিটেনশন ফর্ম কোথায় যেন ওই যে বসে, বসাটাকে বলি সিট। এক্সটেনশন ফর্ম, যদি কোনো কারণে আমাকে এক্সটেনশন করতে হয় তাহলে আমরা এপিক্যাল কন্ট্রোল জোন থেকে এক্সটেনশন করে কন্ট্রোল জোনের পাল্পটাকে বের করে নিয়ে আসবো। তাহলে এক্সটেনশন কোথা থেকে কোথায়? অরিফিস টু এপিক্যাল কন্ট্রোল জোন। আর লাস্ট ওয়ান ইজ এ টয়লেটিং অফ দ্য ক্যাভিটি। তাহলে এপিক্যাল কন্ট্রোল জোন থেকেও পাল্প বের করব, বাট নট ভায়োলেশন টু মাইনর এপিক্যাল ফোরামেন। ওকে, আমরা ইনস্ট্রুমেন্ট মুভমেন্টগুলো একটু দেখছি, দেখে বললাম। তারপরে মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট থেকে জিজ্ঞেস করতে পারি, বিকজ ইট ইজ এ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল সিমেন্ট or filling material, root and filling material. আচ্ছা, আমরা একটু মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেটের মেকানিজম অফ অ্যাকশনটা বলি। মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট কিভাবে কাজ করে? MTA কামস ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার। আমরা জানি MTA আমরা কার সাথে মিক্সড করি? পানির সাথে মিক্সড করি, ডিস্টিল ওয়াটারের সাথে মিক্সড করি, অর স্যালাইনের সাথে ইউজ করি। অল আর ওয়াটার প্রোডাক্ট। ক্যালসিয়াম অক্সাইড ফর্মস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পানির সাথে মিশ্রণের ফলে তার মধ্যে যে ক্যালসিয়াম অক্সাইড ছিল, একটা ক্যালসিয়াম অক্সাইড কিন্তু ইনগ্রেডিয়েন্ট আছে মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেটের মধ্যে। ক্যালসিয়াম অক্সাইড ফর্মস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট উইথ টিস্যু কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমার ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা বের হয়ে আসলো সেটা আমার টিস্যুর মধ্যে কি আছে? টিস্যু কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করলো এবং সে কি করলো? প্রডিউস করলো ক্যালসিট ক্রিস্টাল। সেকে ক্রিস্টাল মাস ফর্মেশন করে ফেললো। টিস্যু ইন কন্ট্যাক্ট উইথ দেয়ার ক্রিস্টাল ফর্ম এক্সট্রাসেলুলার ফাইব্রোনেকটিন ম্যাশ। এখানে একটা ম্যাশ প্রডিউস করবে অ্যান্ড প্রডিউস মিনারেলাইজড টিস্যু ব্যারিয়ার। ওকে, ক্যালসিয়াম অক্সাইড কনভার্টেড ইনটু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ওইটুকুই পর্যন্ত আমার বললে হবে। টিস্যু ইন কন্ট্যাক্ট উইথ দেয়ার ক্রিস্টাল ফর্ম এক্সট্রাসেলুলার ফাইব্রোনেকটিন ম্যাশ প্রডিউস মিনারেলাইজড টিস্যু ব্যারিয়ার। আমি প্রথম থেকে আবার বলছি। ফার্স্ট ওয়ান, মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট কন্ট্যাক্ট উইথ ওয়াটার। এই ওয়াটারের সাথে মিক্সড হওয়ার পরে ক্যালসিয়াম অক্সাইড একটা ইনগ্রেডিয়েন্ট থাকে MTA এর মধ্যে, সেটা কনভার্ট হয় পানির সাথে, কনভার্ট হয়ে ফর্ম করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পানি দিলে হাইড্রোক্সাইড হয়ে গেল। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট উইথ টিস্যু কার্বন ডাইঅক্সাইড। আমার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড আছে, সেটার সাথে টিস্যুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড তার সাথে রিঅ্যাক্ট করলো, প্রডিউস ক্যালসিট ক্রিস্টাল। ক্রিস্টাল মানে হার্ড মাস। টিস্যু ইন কন্ট্যাক্ট উইথ দেয়ার crystal form extracellular fibronectin mesh and produce mineralized tissue barrier. This is mechanism of action. Advantage of mineral trioxide aggregate অনেকবার পড়েছি আমরা, ডিসঅ্যাডভান্টেজটা পড়েছি, এগুলো একটু দেখবো আমরা। ঠিক আছে, আচ্ছা আর কি? এই তো। আচ্ছা, লোকাল অ্যানেস্থেটিক্স। লোকাল অ্যানেস্থেটিক্সে আমরা ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক আমরা যে করি, আমরা যে কোথায় ইঞ্জেকশনটা দেই, সেটা দেই হচ্ছে লিঙ্গুলার ঠিক নিচে, তাই না? কিন্তু আমার নিডলটা লিঙ্গুলার টাচ করবে। এখানে একটা পয়েন্ট, এই যে ম্যান্ডিবুলার ফোরামেন, ম্যান্ডিবুলার ফোরামেন, এই ম্যান্ডিবুলার ফোরামেনকে লোকেট করি কীভাবে বলতে হবে? অক্লুশন অফ দ্য ম্যান্ডিবুল, অক্লুশন অফ দ্য টিথ এবং হাফ রেমাস। হাফ রেমাসের মেডিয়াল অ্যান্ড সুপেরিয়র টু অক্লুশন লাইন, এখানে থাকে হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। অনেকবার বলেছি এটা কোথায় থাকে। যদি জিজ্ঞেস করি ম্যান্ডিবুলার ফোরামেনটা কোথায় থাকে, বলতে হবে রেমাসের হাফের মেডিয়ালি মেজিয়ালি
mesial to half ramus and superior to occlusal line. এখানে থাকছে ম্যান্ডিবুলার ফোরামেন। আর আমরা যখন ইনজেকশন দিচ্ছি তখন কোন কোন স্ট্রাকচারকে পায়ার্স করছে? নাম্বার 1 মিউকাস মেমব্রেন, নাম্বার 2 submucosa, number 3 medial pterygoid muscles, number 4 maybe superior constrictor, pterygomandibular raphe, and last one is a periosteum. মনে থাকবে? ওকে। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভে আমরা কতটুকু ইনজেকশন দিই? আমরা ফুল কার্ট্রিজটা দিব কতক্ষণে? 9 সেকেন্ড, তাই না? 90 সেকেন্ড, সরি 90 সেকেন্ড, তার মানে হচ্ছে 90 সেকেন্ড 1.5 মিনিট, তাই না? 1.8 mlটা দেই আমরা, একটা ফুল কার্ট্রিজ দেই 1.8 ml। এটা জিজ্ঞেস করতে পারি আমরা। ইনসিসিভ নার্ভ ব্লক অ্যান্ড মেন্টাল নার্ভ ব্লকের ডিফারেন্সটা কোথায়? ইনসিসিভ নার্ভ ব্লক অ্যান্ড মেন্টাল নার্ভ ব্লকের ডিফারেন্সটা কোথায় বলতে হবে। ইনসিসিভ নার্ভ ব্লক যখন করব তখন চাপ দিয়ে ধরবো, কারণ ইনসিসিভ ভিতরে যেন যেতে পারে আমার এজেন্ট। এটা টেকনিকটা কীভাবে বের করতে 6 থেকে আসি, এটা পড়িয়েছি, দেখবা। এটা 6 থেকে আমি টাচ করে সামন দিকে আসব, যখন একটা রাফ এরিয়া পাবো এবং একটু ইরিটেশন হবে, বুঝতে হবে দিস ইজ মেন্টাল ফোরামেন। এবং সেটা আমি 4 and 5-এর প্রিমোলারের ইন বিটুইন 2 প্রিমোলারের মধ্যে দিয়া ভার্টিক্যালি আমি নিডলটাকে ইনজেক্ট করে দিব এবং আমার আঙুল ধরা থাকবে মেন্টাল ফোরামেনে, ইনজেকশনটা দিব। তারপর একটা বেলুনিং হবে। যদি মেন্টাল নার্ভকে আমার প্রয়োজন হয় তাহলে চাপ দেওয়ার প্রয়োজন নাই, তাহলে মেন্টাল নার্ভ অবশ্য হয়ে যাবে। আমরা জানি আমাদের মেন্টাল ফোরামেন একটু পিছন থেকে সামনে দিকে তার ডিরেকশন, পিছন থেকে সামনে আসে ডিরেকশন, এই জন্য চাপ না দিলে ঢুকতে পারে না। একটা কপাটিকার মতো একটা ব্যবস্থা আছে যে ইজিলি তার এন্ট্রেন্স হবে না কোনো কিছু, চাপ দিয়ে ধরতে পারলে ভিতর থেকে যাবে। ঠিক আছে, আমরা সুপেরিয়র ম্যাক্সিলাতে কয়টা ব্লক ইউজ করতে পারি কমনলি? নাম্বার 1 anterior superior alveolar nerve block, middle superior alveolar nerve block, and posterior superior alveolar nerve block. Posterior superior alveolar nerve block করার থিওরিটি কোথায়? আমরা সেকেন্ড মোলার থেকে ইনজেক্ট করব এবং এটা যাবে, নিডলটা যাবে posteriorly, superiorly and medially। এটা যদি অন্য ওয়ার্ড ইউজ করি তাহলে বলতে হবে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড। আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ইনওয়ার্ড। ওকে। আর যদি বলি সুপেরিয়র বলতে হবে পস্টেরিয়র, সুপেরিয়র অ্যান্ড মেডিয়ালি। ওকে, যে কোনো একটা ভাষা ইউজ করতে পারলেই হবে। আর হচ্ছে ইনফ্রাঅরবিটাল নার্ভ ব্লক জিজ্ঞেস করতে পারি। ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের টার্মিনাল ব্রাঞ্চ কয়টা? দিস ইজ টার্মিনাল ব্রাঞ্চ, ইজ এ 3 টার্মিনাল ব্রাঞ্চ। 1 is superior labialis, 1 is lateral nasal, and 1 is lower palpebral. Lower palpebral supplied by lower eyelid, lateral nasal supplied by lateral side of nose of skin, and superior labial is supplied by upper lip. The lower lip is supplied by mentalis. আচ্ছা, ওকে, ঠিক আছে। ল্যাটারাল ইনসাইজারের নার্ভ সাপ্লাই কি জিজ্ঞেস করে, এটা নাকি পরীক্ষায় আসছিল, বঙ্গবন্ধুতে কোনো একটা পরীক্ষাতে আসছে। ল্যাটারাল ইনসাইজারের লোয়ার ল্যাটারাল ইনসাইজ নার্ভ সাপ্লাই কি ক্লিয়ারলি বলতে হবে। ল্যাটারাল ইনসাইজ নার্ভ সাপ্লাই হচ্ছে ইনসিসিভ ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ অফ posterior trunk of posterior large trunk of mandibular division of trigeminal nerve। ঠিক আছে, মনে থাকবে। সেম এজ সেন্ট্রাল ইনসাইজ যদি বলি, ক্যানাইন যদি বলি ফার্স্ট প্রিমোলার, তাহলে ফার্স্ট প্রিমোলার ক্যানাইন ল্যাটারাল ইনসাইজর অ্যান্ড সেন্ট্রাল ইনসাইজার আর সেম এজ, তাই না? আর পিছনতে আছে সেকেন্ড
premolar, first molar, second molar and third molar are supplied by key inferior alveolar nerve branch of posterior trunk of mandibular division of trigeminal nerve. ঠিক আছে? লোকাল অ্যানেস্থেটিক্সের কম্পোজিশন জিজ্ঞেস করতে পারি কাউকে না কাউকে, প্লিজ কম্পোজিশনটা যেন মুখস্থ করে আসি আমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে অ্যামাইড গ্রুপ এস্টার গ্রুপের মধ্যে ডিফারেন্সটা কোথায়। অ্যামাইড গ্রুপ এস্টার গ্রুপ, অ্যামাইড গ্রুপ আমরা সেফেস্ট ড্রাগ কেন, এটা লিভার দ্বারা মেটাবলাইজড হয়। লিভারের কি দ্বারা এনজাইম, কি নাম, পি সাইটোক্রোম 450 এনজাইম দিয়ে মেটাবলাইজড হয়, কিন্তু তার কোনো বাই প্রোডাক্ট থাকে না। কিন্তু কখনো কখনো কোনো কোনো মানুষের অ্যালার্জিক রিয়াকশন হয় লিডোকেইনের কারণে। কিসের জন্য হয়, তার মধ্যে কম্পোনেন্ট পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিথাইল প্যারাবেন, একটা হচ্ছে সোডিয়াম মেটাবাইসালফেট। এই দুটা প্যারামাইনো বেনজোইক অ্যাসিডের মতো কাজ করে, এই জন্য অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয়। আসো এস্টার গ্রুপ মেটাবলাইজড হয় আমাদের কি দ্বারা, প্লাজমা দ্বারা, প্লাজমার কোলিনেস্টেরেজ দ্বারা, সে সুডোকোলিনেস্টেরেজ দ্বারা মেটাবলাইজড হয়। ওইখানে মেটাবলাইজড হয়ে একটা বাই প্রোডাক্ট বের হয়, সেই বাই প্রোডাক্টের মানে প্যারামাইনো বেনজোইক অ্যাসিড। এই প্যারামাইনো বেনজোইক অ্যাসিড অলওয়েজ রিয়াকশন প্রডিউস করতে পারে এবং হাইপারটেনশন রিয়াকশন হয়। আমাদের ওই লিডোকেইনের মধ্যে দুটা ইনগ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে মিথাইল প্যারাবেন, একটা হচ্ছে সোডিয়াম মেটাবাইসালফেট। এই দুটা অনেক সময় প্যারামাইনো বেনজোইক অ্যাসিডের মতো কাজ করে, তখন রিয়াকশন হয়। মনে থাকবে? থ্যাংক ইউ। আচ্ছা, আর কি, রেডিওগ্রাফ দুটো রেডিওগ্রাফ নিয়ে প্রথমে জিজ্ঞেস করতে পারি এই রেডিওগ্রাফের মধ্যে পার্থক্য কী, তাই না? আমাদের অর্থ পেন্টোগ্রাম থাকবেই, বলতে হবে ডেসক্রিপশন ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে? বাইটুইং ভিউ কি, তারপরে বলতে হবে আমাদের পেরিএপিক্যাল ভিউর জন্য কয়টা টেকনিক ইউজ করি। আমরা দুইটা টেকনিক ইউজ করি, একটা হচ্ছে প্যারালাল ভিউ, একটা হচ্ছে বাইসেক্টিং ভিউ। কোন ভিউটা ভালো, কোন ভিউতে আমরা অ্যাকুরেট লেন্থ পাই, বলতে হবে প্যারালাল ভিউতে আমরা অ্যাকুরেট ভিউ পাই, ঠিক আছে? বাইসেক্টিং ভিউতে কি হয়, লার্জ হয়, লম্বা হয়ে যায় তারটা। কিন্তু কখনো কখনো বাইসেক্টিং ভিউর উপর আছে। বাইসেক্টিং ভিউ টেকনিকটা বলতে হবে বাইসেক্ট করি কীভাবে, ওকে? অনেক সবার পড়িয়েছি, ঠিক আছে? আর কি, এই তো অনেক পড়ানো হইল, তাই না? আচ্ছা, বইটা গেল বই। অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন। সি শেপড ক্যানেল কি জিজ্ঞেস করব, ইসথমাস কি, তাই না? সি শেপড ক্যানেল কি, ইসথমাস কি, ঠিক আছে? আমাদের ক্যানেল পাল্প চেম্বার চেঞ্জ হয় কিভাবে, বয়সের কারণে কোন কোন কন্ডিশনে চেঞ্জ হয় জিজ্ঞেস করতে পারি, ওকে? আর অ্যাবনর্মাল টুথের ফর্মগুলা কি কি জিজ্ঞেস করতে পারি। হোয়াট ইজ ডেন্স ইনভেজিনেটাস, হোয়াট ইজ ডেন্স ইভাজেনিটাস, ওকে? হোয়াট ইজ লিঙ্গুয়াল গ্রুপ, পড়ানো হয়েছে অনেকবার, দেখবা, ঠিক আছে? আর কি, এই তো অনেক কিছু পড়াই দিলাম। হোয়াট ইজ এজিটেশন কখন করি, এজিটেশন করি হচ্ছে আমরা এপিক্যাল 1/3 মধ্যে অনেক বাড়তি অ্যানাটমি থাকে, মরফোলজি থাকে, যেটা আমরা নর্মাল ইনস্ট্রুমেন্ট দ্বারা খুঁজে বের করতে পারি না, তখন আমরা এজিটেশন করি। নর্মালি একটা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে একটা জিপি দিয়ে যদি আপ অ্যান্ড ডাউন মোশন করতে থাকি, তাহলে ওইখানে একটা ঘূর্ণায়ন হবে এপিক্যাল 1/3 মধ্যে। তখন সে আমাদের এপিক্যাল 1/3 মধ্যে কি আছে, অ্যাক্সেসরি ক্যানেল আছে, এপিক্যাল ডেল্টা আছে, অন্য ধরনের স্পেস আছে, ডেড স্পেস আছে। এই স্পেসগুলোকে সে বের করে নিয়ে আসবে, এজিটেশন করতে হবে। এজিটেশন করার জন্য আমরা
যদি কোনো ইনস্ট্রুমেন্ট না থাকলে একটা জিপি দ্বারাও করতে পারি। একে বলছি আমরা এজিটেশন। আর করতে পারি আমরা অ্যান্ড্রো অ্যাক্টিভেটর দ্বারা, আমরা করতে পারি আলট্রাসনিক ইনস্ট্রুমেন্ট দ্বারা, আমরা করতে পারি লেজার দ্বারা, অনেক কিছু দ্বারা। আমরা এটা পুরো একটা আমি ক্লাস নিয়েছি, সেটা দেখে নিবা। ঠিক আছে? স্প্রেডার প্লাগারের পার্থক্য কাউকে না কাউকে জিজ্ঞেস করবই। ঠিক আছে? এই তো অনেক কিছু পড়াইলাম। সিস্ট, রেডিকুলার সিস্ট কয় ধরনের? রেডিকুলার সিস্ট, ট্রু সিস্ট, বেস সিস্ট বলতে হবে। ডিফারেন্সেস বিটুইন ট্রু অ্যান্ড বেস সিস্ট, এটা আমরা ইয়ে থেকে পড়বো, জয়শ্রী হেচে থেকে পড়বো ভালো করে। ট্রু সিস্ট কি, বেস সিস্ট কি? True cyst not communicate to root canal, but base cyst always communicate to the root canal. আমরা যতগুলা নন সার্জিক্যাল এন্ডোডন্টিক ট্রিটমেন্ট করে সিস্টকে হিলিং করি সবগুলা বেস সিস্ট। ট্রু সিস্টকে হিলিং করা টাফ। তখন ট্রু সিস্ট যদি থাকে মাস্ট বি এপিসেক্টমি। ঠিক আছে? তারপরে কি সেদিন পড়িয়েছি অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিস, এপিক্যাল অ্যাবসেস, এগুলোর প্যাথোলজিটা একটু পড়িয়েছিলাম আমি। ওকে, মাইক্রোবায়োলজি পড়িয়েছি। মাইক্রোবায়োলজির এই দুইটা জিনিস আমি জিজ্ঞেস করবই। যেমন এটা সরি, দাঁড়াও বের করে দিই, পাতা নাম্বার বলি। আমার দুইটা পৃষ্ঠা আমি খুব জিজ্ঞেস করি, রিটেনে কোয়েশন করি, কারণ এটা থেকে এমসিকিউ থাকে। কখন? যখন তুমি পোস্ট গ্রাজুয়েশনে চলে যাবে তখন তোমার কোয়েশন থাকবে এখান থেকে। ঠিক আছে? আরবিজি যে রেডিওগ্রাফ, এটা জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে না? কোথায় গেল? মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি অফ রুট ক্যানাল, মাইক্রোবায়োলজি অফ পেরিএপিক্যাল টিস্যু, দুটা মাইক্রোবায়োলজিদের মধ্যে আছে, সেখান থেকে দেখে নিবা। ঠিক আছে না? এন্ডোডন্টিক মাইক্রোবায়োলজি অ্যান্ড অ্যাসেপসিস 53 নাম্বার পেজে আছে, দেখতে হবে এটা। হ্যাঁ, 53, 56। এই যে একটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ব্যাকটেরিয়া উইথ পেরিরেডিকুলার ইনফেকশন। কোন ব্যাকটেরিয়া দ্বারা কীভাবে পেরিরেডিকুলার ইনফেকশন হচ্ছে একটা হচ্ছে এক্সপ্লেইন দ্য রোল অফ মাইক্রো অর্গানিজমস ইন এন্ডোডন্টিক ডিজিজ। তাহলে পৃষ্ঠা নাও 55, জয়শ্রী আছে। অনেকবার পড়িয়েছি, প্রত্যেকটা ক্লাসে আমি এটা পড়িয়েছি, মানে প্রত্যেকটা জায়গায়, মানে 3টে ইনস্টিটিউশন যাই আমি ক্লাস নেই, সবাইকে পড়িয়েছি। অ্যাসোসিয়েশন অফ ব্যাকটেরিয়া উইথ পেরিরেডিকুলার ইনফেকশন 57 পেজ, জয়শ্রী আছে, দেখে নিবা। স্যার অবটুরেশন থেকে কি পড়বো? হ্যাঁ, অবটুরেশন, থ্যাংক ইউ। অবটুরেশন, আসো অবটুরেশনে কি পড়বা? এগুলো হচ্ছে আমরা ভার্টিক্যাল কম্প্যাকশন আর হরিজন্টাল কম্প্যাকশন করি, দুটোর মধ্যে পার্থক্যটা কি? হরিজন্টাল কম্প্যাকশনে কি আছে? ভার্টিক্যাল কম্প্যাকশনে কোল্ড কম্প্যাকশন যে হরিজন্টাল, সরি ভার্টিক্যাল, আর হচ্ছে হরিজন্টাল হচ্ছে সেকশনাল যে কম্প্যাকশন কন্ডেনসেশন করি সেটা বলে দিই দাদাকে। আর হচ্ছে আমাদের অবটুরেশনের টেকনিকগুলা, সেই টেকনিকের মধ্যে আছে একটা হচ্ছে অবটুরা, একটু দেখবা, থার্মাফিল আর কোল্ড কন্ডেনসেশন। কোল্ড কন্ডেনসেশন ইজ এ ল্যাটারাল কম্প্যাকশন। একটা হচ্ছে ল্যাটারাল কম্প্যাকশন, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্প্যাকশন। ল্যাটারাল কম্প্যাকশন ইজ ল্যাটারালি, হ্যালো, ঠিক আছে? আমরা ল্যাটারাল কম্প্যাকশন করছি আর একটু ভার্টিক্যাল কম্প্যাকশন করছি। ল্যাটারাল কম্প্যাকশনে যে গাটাপারচা ইউজ করছি অলার বিটা জিপি, আর ভার্টিক্যাল কম্প্যাকশনে যে জিপি ইউজ করি সে আলফা জিপি। ঠিক আছে?
ডেফিনেশন অফ অবটুরেশন, ডেফিনেশন অফ অবটুরেশন সেটা একটু দেখবো ভালো করে, তার আমি চ্যাপ্টারে যাই, না দেখে বলা ঠিক না। ঠিক আছে, অবটুরেশনের ডেফিনেশনটা দেখবা। হ্যাঁ, আমরা অবটুরেশন কখন করব, যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল রুট ফিলিং, হ্যাঁ ঠিক আছে, কখন করব, অবজেক্টিভটা কি সেটা একটু দেখবা। হ্যাঁ ঠিক আছে, ম্যাটেরিয়াল ইউজড ফর অবটুরেশন, সেখানে আমরা ফিলার ইউজ করছি, সিলার ইউজ করছি। ফিলারগুলা কয় ধরনের, যেমন প্লাস্টিক, সলিডস অ্যান্ড সিমেন্টস, অনেকবার পড়িয়েছি, সেটা একটু দেখবা। গাটাপারচা, গাটাপারচা কয়টা ফর্ম, কয়টা টাইপ, গাটাপারচা কবে থেকে আবিষ্কার হয়েছে, গাটাপারচা কোত্থেকে পাই, এগুলো অনেকবার পড়িয়েছি, এগুলো একটু দেখবা। কম্পোজিশন অফ গাটাপারচা, অ্যাডভান্টেজেস অফ গাটাপারচা। ফার্স্ট একটা অ্যাডভান্টেজ যদি বলি, বলতে হবে ইট ইজ এ ইনার্ট ম্যাটেরিয়াল। যদি বলা হয় তোমাকে যে একটা অ্যাডভান্টেজ বলো যার কারণে আমরা গাটাপারচা মুখে ইউজ করছি, কেবিলিতে ইউজ করছি এবং বছরকে বছর থাকছে, কি কারণ সেটা, সেটা বলতে হবে ইনার্ট ম্যাটেরিয়াল, নিষ্ক্রিয়। ঠিক আছে না, বলতে পারবা। গাটাপারচাকে আমরা স্টেরিলাইজ করে কি দিয়া পড়িয়েছি দেখবা। তাহলে 5.25% সোডিয়াম হাইপোক্লোরাইড 1 মিনিট দিয়ে আমরা গাটাপারচাকে স্টেরিলাইজ করি। যদি এটা না থাকে তাহলে 2% গ্লুটারালডিহাইড দিয়েও করতে পারি, 2% ক্লোরোহেক্সিডিন দ্বারা, 70% ইথাইল অ্যালকোহল, পভিডন আয়োডিন দ্বারাও করতে পারি আমরা। ডিসঅ্যাডভান্টেজ কি দেখবা, সিলারগুলার ক্লাসিফিকেশনে দেখবা। আমরা যদি বলি এর মধ্যে মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট ইজ এ ওয়ান কাইন্ড অফ মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেটও একটা, এমটিএ বেসড সিলারও আছে এটা। আর আমাদের H26 কোন গ্রুপে, দুটো একই গ্রুপের, দুটাই রেজিন বেসড সিলার। যদি বলা হয় কয়েকটা রেজিন বেসড সিলারের নাম বলো, বলতে হবে H26, AH+, রেজিলন অ্যান্ড মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট। এটা হচ্ছে রেজিন বেসড সিলার। সিলিকন বেসড সিলার আছে, সেটা বলবা। তারপরে আছে গ্লাস সাইনোমার বেসড সিলার, কিটাক্যান্ডো। তারপরে আছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেসড সিলার, সেখানেও বলতে হবে যে সিলাপেক্স, অ্যাপেক্সিট, অন্তত দুইটা নাম বলি আমরা। তারপরে টিস্যু টলারেন্স আমি পড়িয়েছি, সেটা বলতে হবে টিস্যু টলারেন্স, কোনটাতে কোনটা কীভাবে কাজ করছে সেটা আমি অনেকটা ওই ইয়েতে তোমাদের এই যে এখানে আমরা অনলাইনে আমি পড়িয়েছি, আবার ক্লাসেও পড়িয়েছি। ঠিক আছে না। তারপরে যদি বলা হয় একটা অবটুরার সাথে থার্মাফিলের পার্থক্য কী, বলতে হবে অবটুরা ইজ এ সিরিঞ্জ আর থার্মাফিল ইজ এ সলিড কোর সিস্টেম। হ্যাঁ, এখানে পুরো ক্লাসিফিকেশনটা অত কিছুর দরকার নাই। আমরা যদি বলা হয় যে আমরা কয়টা সিস্টেম ইউজ করতে পারি, একটা হচ্ছে কোল্ড গাটাপারচা, সেটা হচ্ছে ল্যাটারাল কম্প্যাকশন। আর যদি বলা হয় ভার্টিক্যাল কম্প্যাকশন, দ্য ভার্টিক্যাল কম্প্যাকশন ওয়ার্ম গাটাপারচা ইজ এ ভার্টিক্যাল কম্প্যাকশন, কোল্ড গাটাপারচা ল্যাটারাল কম্প্যাকশন, ওয়ার্ম গাটাপারচা ভার্টিক্যাল কম্প্যাকশন। এই ভার্টিক্যাল কম্প্যাকশনে আমরা কি কি ইউজ করি, সেখানে আছে সিস্টেম বি করতে পারি, সেকশনাল কম্প্যাকশন করতে পারি। হ্যাঁ, করতে পারি আমরা এন্ডোটেক 2, দরকার নেই এত কিছুর। তারপরে আমরা বলতে পারি থার্মোপ্লাস্টিসাইজ জিপি। থার্মোপ্লাস্টিসাইজ জিপির মধ্যে কি আছে, দুই ধরনের, একটা হচ্ছে সিরিঞ্জ ইনসারশন অবটুরা 2, আর একটা হচ্ছে সলিড কোর থার্মাফিল। দুইটা বলতে পারলেই এনাফ, আর লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এক্সপ্লেইন অ্যাবাউট ম্যাটেরিয়াল ইউজ এপিক্যাল থার্ড ফিলিং। এপিক্যাল থার্ডকে ফিলিং করার জন্য আমরা কী করতে পারি, একটা হচ্ছে সিম্পলি ফিল, একটা হচ্ছে ফাইবার ফিল। উইদাউট জিপি
যদি জিপি ছাড়া ইউজ করি সেখানে আমরা ডেন্টিন চিপস ইউজ করতে পারি, হাইড্রোক্সিপেটাইট ক্রিস্টাল ইউজ করতে পারি, আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি, মিনারেল ট্রাইঅক্সাইড এগ্রিগেট ইউজ করতে পারি, ডিমিনারালাইজ ডেন্টিন ইউজ করতে পারি যদি জিপি না থাকে। আর জিপি থাকলে সিম্পলিফিল, থার্মাফিল এগুলা দিয়ে আমরা, বাকিগুলো তো সব জিপি দেওয়া, উইথ জিপি আগে পড়িয়েছি। আর জিপি ছাড়ার মধ্যে কি আছে, জিপি যদি না দেয় এপিক্যাল 1/3কে সিল করার জন্য এইগুলা কোলাজেন টিস্যু, হাইড্রোক্সিপেটাইট ক্রিস্টাল, বায়োডেন্টিন, মিনারেল ট্রাইঅক্সাইড এগ্রিগেট, এগুলা জিজ্ঞেস করি আমরা। অনেক হয়েছে আর না, পোস্ট অ্যান্ড তারপরে আমরা পিন এবং পোস্টের পার্থক্যটা জিজ্ঞেস করি। পোস্ট বসানোর জন্য আমরা কী কী ক্রাইটেরিয়া ইউজ করি এটা জিজ্ঞেস করি আমরা। পোস্ট বসানোর জন্য কী কী ক্রাইটেরিয়া, কী কী তোমার পয়েন্টগুলা মাথায় থাকতে হবে, তাই না? আমরা লার্জ ক্যানেলের মধ্যে পিন পোস্ট দিই, তাই না? লার্জ ক্যানেলের মধ্যে পোস্ট দেওয়া হয়। পোস্ট দেওয়ার জন্য কি করতে হবে, এপিক্যাল 1/3 জিপি থেকে বাকি জিপিকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি ইউজ করব আমরা, রিমুভ করার জন্য আমরা পেসোরিমার ইউজ করব। একজন বলছে ইরিগেশন সলিউশন থেকে কি পড়বো, ইরিগেশন সলিউশনের কমনলি ইউজড ইরিগেশন সলিউশনগুলো কি কি বলতে হবে। সোডিয়াম হাইপোক্লোরাইট, টোটাল ক্লাসিফিকেশনের প্রয়োজন নাই, আমি শুধু জানতে চাইবো কমনলি ইউজড। নাম্বার 1 সোডিয়াম হাইপোক্লোরাইটের 0.5, 1%, 2%, 2.5%, 5.25% and 6%। এখন 6টা কনসেন্ট্রেশন ইউজ করা হয়। 2% ক্লোরোহেক্সিডিন, 1.7% EDTA is a always irrigation solution, not chelating agent। এটা বারবার বলি আমরা, ঠিক আছে? কি হচ্ছে ইরিগেশন সলিউশন। আমরা সোডিয়াম হাইপোক্লোরাইটের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কি কাজ করি, আমরা টেম্পারেচার দেই, হিট দেই, এজিটেশন করি, কন্ট্যাক্ট, অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো একটু দেখবা, পড়িয়েছি। আর কি আছে, সোডিয়াম হাইপোক্লোরাইটের মেকানিজম অফ অ্যাকশন, সাপোনিফিকেশন রিয়াকশন, অ্যামাইনো অ্যাসিড রিলিজ রিয়াকশন অ্যান্ড ক্লোরামিনেশন রিয়াকশন পড়িয়েছি অনেকবার, ঠিক আছে না? আচ্ছা খেলা। এরপরে সোডিয়াম হাইপোক্লোরাইট ইজ এ বেস্ট ওয়ান ইরিগেশন সলিউশন কেন, ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কেন আমরা নন ভাইটাল টিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। এখনও পর্যন্ত আমরা যদি ভাইটাল টিতে হয়, অনেক সময় আমরা ভাইটাল টিতে এখনও সিএমসিপি ইউজ করি। বলতে হবে কেন, কারণ ভাইটাল টিতে ভাইটালিটি অনেক দাঁতের মধ্যে অনেক ছোট ছোট মাইনুট স্পেস থেকে যেতে পারে, সেই স্পেসে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কাজ করবে না, সেটা তো আমার মামিফাইড করবে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মামিফাইং এজেন্ট না, সেখানে সিএমসিপি দিতে হবে এবং সেই সিএমসিপি দিলে মামিফিকেশন হবে। সেই যে জায়গাতে আমার ইনস্ট্রুমেন্ট যাবে না, যে জায়গাতে আমার ইরিগেশন সলিউশন যাবে না, সেই জায়গার মধ্যে যদি ছোট্ট একটা পয়েন্ট পাল্প থেকে যায়, সেই পাল্পকে মামিফাইড করে দেবে কে করবে, সিএমসিপি, ঠিক আছে? তাহলে ভাইটাল টুতে যদি সিএমসিপি ইউজ করি আমরা, এখনো পর্যন্ত অনেক সময় আমরা করতে পারি, সেটা ভাইটাল টুতে হবে। নন ভাইটাল টুতে কখনো সিএমসিপি ইউজ করা যাবে না। ক্লিয়ার? সাজিদ অনিম দেখছে আমাকে, অনেকদিন পর তাকে দেখলাম, ঠিক আছে? অনেক পড়ালাম, এইটুকু দেখো, ইনশাল্লাহ অনেক কিছু হবে, অনেক কিছু হবে, অনেক ভালো কিছু হবে, তাই না? আমরা বিশ্বাস রাখি ইনশাল্লাহ উপরওয়ালা আমাদের সব আশা পূর্ণ করবে। এই বলে আমি আজকে বিদায় নিই। আমি চেম্বার করছি, চেম্বার করে এসে গোসল করছি, ঠান্ডা লাগে এখন। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যেন ভালো থাকি। নাজিয়া আক্তার কোনাবি, শামসুন্নাহার সুমি, তাহমিনা নিসা দোয়া করি স্যার, চৌধুরী জুবায়ের রনি জি স্যার, ফেরদাউসি রশিদ, তামিনা নিসা, ফারহা, সবাই কি আমাদের সিলেটের? ফারহা ইসলাম, পুনাম, প্রমা দেবনাথ, লাভলি আক্তার, নীলিমা, পারভেজ আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন স্যার। হ্যাঁ ইনশাল্লাহ, দোয়া তো অবশ্যই। থ্যাংক ইউ স্যার, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো আর দোয়া করো। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।